আজ আমরা ডুব দেব এক রহস্যময়ী বাংলা রূপকথার গভীরে। এটা এমন একটা গল্প, জানেন, যেটা একটা হাড় হিম করা রহস্য আর সুবিচারের জন্য একটা আত্মার আকুতি দিয়ে বোনা। গল্পের শুরুটা কিন্তু হয় চারজন বন্ধুর কাছে এক গ্রামবাসীর দেওয়া একটা অদ্ভুত সতর্কবাণী দিয়ে। সে বলেছিল, সূর্য ডোবার সাথে সাথে কেউ পুকুরের ধারে যায় না। ভাবুন তো, শুধু এই একটা কথাই কেমন একটা অজানা ভয় আর রহস্যের জন্ম দিয়েছিল, তাই না? তো ব্যাপারটা কি হয়েছিল? দৃশ্যটা ছিল খুব সাধারণ। চার বন্ধু মিলে একটা পুকুরের ধারে বসে বেশ হাসি খুশি সময় কাটাচ্ছিল। কিন্তু ওরা তখনও জানত না যে এই শান্ত সুন্দর মুহূর্তটাই কিছুক্ষণের মধ্যে একেবারে তছনছ হয়ে যেতে চলেছে। তো দিব্যার সাথে ঘটল এক অদ্ভুত ঘটনা। ওই গ্রামবাসী যখন ওদেরকে সতর্ক করে ভয়ে পালিয়ে গেল আর ওরাও যখন ফিরে আসছিল, ঠিক তখনই দিব্যার মনে হলো, আরে, কেউ যেন ওকে অনুসরণ করছে। ও স্পষ্ট পায়ের শব্দ শুনতে পেল, কিন্তু যেই না পিছনে ঘুরে তাকালো, দেখল কেউ নেই, একদম ফাঁকা। আর এই ঘটনাটাই কিন্তু বুঝিয়ে দিচ্ছিল যে গ্রামবাসীদের ভয়টা আসলে শুধু কোনো পুরনো গল্প ছিল না, এর পেছনে আরও গভীর কিছু ছিল। আর আসল রহস্যের শুরুটা হলো সেই রাতে। এক ভৌতিক সাদা ছায়ার মতো কিছু একটা দিব্যার শরীরে আশ্রয় নিল। আর ঠিক এইখান থেকেই গল্পের মোড়টা পুরোপুরি ঘুরে গেল। দিব্যার শরীরে যে শক্তিটা প্রবেশ করেছিল, সে আর কেউ নয়, সে ছিল রাধার প্রেতাত্মা। কিন্তু না, সে কোনো ভয় দেখাতে আসেনি, বরং সে এসেছিল সাহায্যের জন্য একটা আর্জি নিয়ে। রাধা ওর কষ্টটা দিব্যাকে বোঝায়, বলে, ভয় পেও না, আমি রাধা, সুবিচার পেতে আমার তোমার সাহায্য দরকার। আসলে ও বলছিল যে ও বহুদিন ধরে এমন একজনের জন্য অপেক্ষা করছিল যে ওর যন্ত্রণাটা সত্যিই বুঝতে পারবে। রাধার জীবনের গল্পটা শুনলে গায়ে কাঁটা দেবে। কি হয়েছিল ওর সাথে? বিয়ের মাত্র 1 মাস, ভাবা যায়? এর মধ্যেই ওর নতুন জীবনটা ভয়ে আর আতঙ্কে ভরে ওঠে। ওর ননদ মেঘা ধীরে ধীরে পরিবারের সবার মনে রাধার বিরুদ্ধে বিষ ঢেলে দেয়, ওকে একা করে ফেলে। তারপর ওকে একটা মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়, আর শেষ পর্যন্ত একটা ঘরে বন্দি করে বিষ খাইয়ে ওকে মেরে ফেলা হয়। কিন্তু প্রশ্ন হল, কিভাবে ঘটানো হলো এই নির্মম হত্যাকাণ্ড? এর পেছনে ছিল, জানেন, এক ভয়ঙ্কর সুপরিকল্পিত ষড়যন্ত্র, যেটা ছিল নিষ্ঠুরতা আর বিশ্বাসঘাতকতায় ভরা। ওই যে ননদ মেঘা, ওর পরিকল্পনাটা ছিল একদম শয়তানি বুদ্ধিতে ভরা। ও ধাপে ধাপে এগিয়েছে। প্রথমে মিথ্যে কথা বলে স্বামীর কান ভারী করেছে, তারপর রাধাকে পরিবারে একেবারে একা করে দিয়েছে। এরপর একটা নাটকীয় ঝগড়ার আয়োজন করে রাধাকেই দোষী সাজিয়েছে। আর সবশেষে রাধাকে বিষ দিয়ে মেরে ঘটনাটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছে। এর ফলে দুটো গল্প তৈরি হল। একটা হলো সাজানো মিথ্যে। সবাই কি জানল? যে রাধা খুব বদমেজাজি আর অস্থির ছিল, সে নাকি ননদকে মেরে লজ্জায় আত্মহত্যা করেছে। আর অন্যদিকে ছিল নির্মম সত্যিটা। সত্যিটা হল, রাধা এক গভীর ষড়যন্ত্রের শিকার ছিল। ওকে মারধরের মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে তারপর বিষ দিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু জানেন, এই ভয়ঙ্কর ষড়যন্ত্রটা পূর্ণতা পেয়েছিল এক চরম বিশ্বাসঘাতকতার কারণে। আর সেই বিশ্বাসঘাতকতাটা এসেছিল এমন একজনের কাছ থেকে যাকে ও কল্পনাও করতে পারবে না, রাধার সবচেয়ে কাছের একজন মানুষ। কে ছিল সে? রাধার নিজের ভাই অর্জুন। ওকে প্রচুর ধন সম্পদ ঘুষ দেওয়া হয়েছিল, আর শুধু সেই অর্থের লোভে সে নিজের বোনের সম্মান বিকিয়ে দিয়েছিল। সবার সামনে ওই আত্মহত্যার মিথ্যা গল্পটাকে সত্যি বলে প্রতিষ্ঠা করেছিল। এবার গল্পটা আবার বর্তমান সময়ে ফিরে আসে, যেখানে রাধা দিব্যার শরীরের মাধ্যমে অবশেষে রাজার দরবারে পৌঁছায় সুবিচারের জন্য। রাধার আত্মায় ভর করে দিব্যা ওই পুরো পরিবারকে টেনে নিয়ে হাজির করে মহারাজের সামনে। সেই মুহূর্তটা ছিল দেখার মতো। অপরাধীদের পালানোর আর কোনো রাস্তাই খোলা ছিল না। আর মহারাজ, তিনি কঠোর কিন্তু ন্যায্য বিচার করলেন। ষড়যন্ত্র আর হত্যার জন্য মূল দোষী মেঘা আর তার স্বামী শ্যামকে অন্ধকার সেলে আজীবন কারাদণ্ড দেয়া হল। রাধার স্বামী লক্ষণ, তার নিষ্ঠুরতা আর অবহেলার জন্য তাকেও কারাদণ্ড দেয়া হল।
এমনকি যে শাশুড়ি সব জেনেও চুপ ছিলেন সেই চন্দাকেও 10 বছরের শাস্তি দেয়া হলো। মানে অন্যায় দেখে যে নীরব ছিল তারও কোনো ছাড় ছিল না। আর এভাবেই গল্পের শেষ পর্বে ন্যায় বিচার পাওয়ার পর রাধার আত্মা অবশেষে এই পৃথিবী থেকে মুক্তি পেল। পৃথিবী ছেড়ে যাওয়ার আগে রাধা দিব্যাকে ওর শেষ কৃতজ্ঞতার কথা জানিয়ে গেল। ও বলল, তুমি আমাকে সুবিচার দিয়েছ, এখন আমি শান্তিতে এই পৃথিবী ছেড়ে যেতে পারি। ওর অতৃপ্ত আত্মাটা অবশেষে শান্তি খুঁজে পেল। কিন্তু মৃত্যুর পরেও রাধা শুধু নিজের মুক্তির কথা ভাবেনি, ও ওর মায়ের জন্য শান্তি চেয়েছিল। ওর শেষ ইচ্ছা ছিল দিব্যা যেন ওর মা কাজলের কাছে যায়, গিয়ে যেন সব সত্যিটা জানায় যে ন্যায় বিচার হয়েছে, যাতে ওর মাও শেষ পর্যন্ত একটু শান্তি খুঁজে পায়। আর দিব্যা তার কথা রেখেছিল, ও রাধার মাকে খুঁজে বের করল, সেই মা যিনি মেয়ের সুখে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছিলেন। দিব্যা তাকে সবটা খুলে বলল, আর এই সত্যিটা শোনার পর সে দুঃখী মাও যেন একটু শান্তি খুঁজে পেলেন। এই পুরো গল্পটা শেষে একটা বড় প্রশ্ন রেখে যায়, তাই না? ভেবে দেখুন, রাধার শাশুড়ি কিন্তু সরাসরি খুনে জড়িত ছিলেন না, তিনি শুধু নীরব ছিলেন, সবটা দেখেও চুপ ছিলেন। তাহলে প্রশ্নটা হলো, অন্যায়ের সামনে এই যে নীরব থাকা, এটাও কি অপরাধ করার মতোই সমান? এই ভাবনাটা সবার জন্য রইল।